আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, স্ক্রিনে আপনারা অলরেডি ওই পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন। ওর হচ্ছে যে সমস্যাটার জন্য আমার কাছে নিয়ে আসছিল, এই ব্যাপারটা আগে একটু বলি। ও হচ্ছে প্রথম দিকে সাদা ফেনাযুক্ত বমি করত, মানে হলুদ কালার না। সাধারণত হলুদ কালার হলে তো আমরা এটাকে ফ্লু সাসপেক্ট করে থাকি, কিন্তু ও প্রথম দিকে শুধু সাদা ফেনাযুক্ত বমি ছিল। তারপর আস্তে আস্তে হচ্ছে মুখে খাবার দেওয়ার একদম বন্ধ করে দিচ্ছে, এবং তার প্রায় 3-4 দিন পর থেকে ওর পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হয়েছে। এই পেশেন্টটার ওর আরো কিছু ভাই বোন ছিল, এবং দেখা গেছে যে ওদের 4 জনের মধ্যে 3 জনই মারা গেছে। এই হিস্ট্রিটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমার কাছে আসছিল। তো এর আগে হচ্ছে ও অন্য এক ডাক্তারের কাছে বেশ কয়েকদিন হচ্ছে ট্রিটমেন্ট করছে, বাট প্রপারলি হচ্ছে ওর ওরকম কোনো আপডেট ছিল না, বা অবস্থা সেরকম উন্নতি হয়নি। যার কারণে হচ্ছে তখন উনি একবার আমাকে দেখিয়ে নিলেন। এইসব ক্ষেত্রগুলোতে একদম প্রথম অবস্থার থেকেই মোস্ট অফ দেম টাইমে শুধু আমরা ওই সাদা ফেনাযুক্ত বমিটা দেখে, আর মানে অনেকেই এরকম করে যে মনে করি যে গ্যাসের সমস্যা। তো এরকম অনেকেই বলে যে স্যার তাহলে হচ্ছে বাসায় কি আমরা ওকে ঘাস, দূর্বা ঘাস বা এ জাতীয় কিছু একটু রস করে খাওয়াইলে আলটিমেটলি ও ঠিক হয়ে যাবে। বা তারা আসলে এটাই চেষ্টা করে, বাসায় ওই দূর্বা ঘাস বা এই জাতীয় জিনিসগুলোকে রস করে খাওয়ানো। এবং দেখা যায় যে এর মধ্যে এই ব্যাপারটা কিন্তু, এই সাদা ফেনাযুক্ত যে ব্যাপারটা, বমির ব্যাপারটা, এটা শুধু কিন্তু নর্মালি ওই গ্যাসের সমস্যা থেকে সবসময় হয় না। আদার্স আরো অনেক ইনফেকশাস এজেন্টও এটার পেছনে জড়িত থাকতে পারে। যেমন ওর ক্ষেত্রেই কিন্তু এরকম ছিল। ওর শুধু ফেনাযুক্ত বমি থাকলেও সেটা কিন্তু ফ্রিকোয়েন্ট লেভেলে বারবার ছিল, এবং ও প্রথম অবস্থাতেই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এই ক্ষেত্রেই আপনাকে, মানে একজন ভেটের কাছে গেলে উনি হচ্ছে প্রথমে আপনাকে ফ্লুড টেস্টটা করবে। ফ্লুড টেস্টে আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে প্রথমেই হয়তো বা হলুদ বমি করবে, কিন্তু ফ্লুতে অলওয়েজ প্রথমে কি হয় না, হলুদ বমি হয় না। প্রথমে সাদা ফেনাযুক্ত বমি থাকতেই পারে। আর যেসব বিড়ালের ক্ষেত্রে যখন ওই ইনফেকশাস এজেন্টটা বডিতে অনেক বেশি পরিমাণে থাকে এবং কন্ডিশন বেশ সিভিয়ার হয়ে যায়, তখন সাধারণত ওদের বডিতে একদম প্রথম দিক থেকেই হলুদ কালার বমিটা হয়। কিন্তু এছাড়া নর্মালি এটা হয় না। এই জন্য শুধু গ্যাস্ট্রিকের সমস্যা বা কৃমির সমস্যা ভেবে এই সাদা বমিগুলোকে আমাদেরকে কখনোই উপেক্ষা করা উচিত না। এগুলা কিন্তু ওই সিরিয়াস গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইলনেস হিসেবে আমাদেরকে দেখতে হবে, যে নর্মাল না। যেমন অনেক বিড়ালই আছে যে ওই এলোমেলো ফুড হ্যাবিটের জন্য একবার এটা খায় একবার ওটা খায়, এরকম এলোমেলো ফুড হ্যাবিটের জন্য আলটিমেটলি গ্যাস্ট্রিকের সমস্যাগুলো ওদের ডেভেলপ করে যায়। এবং তখন এই বিড়ালগুলাকে আপনি অল্প কিছু খাবার দিলেও দেখবেন কি বারবার ওইটা ফ্রিকোয়েন্টলি বমি করে ফেলে দিচ্ছে। মানে যেহেতু পেটের ওই জায়গায় খাবার কোনোভাবেই ও রাখতে পারবে না, এবং অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি পরিমাণে থাকবে। এইসব বিড়ালকে যদি আমাদের ভেটকে বলেন যে কিভাবে আমরা ডায়াগনোসিস করি, এগুলার ক্ষেত্রে ওই ইয়াতে খুব বেশি পরিমাণে হচ্ছে মিউকাস থাকবে বমিতে। মানে নর্মাল বমি না হয়ে একদম অনেক বেশি পরিমাণে মিউকাস যুক্ত বমিটা থাকে, আঠালো পদার্থটা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই ধরনের ইয়াতে প্রথমে খাবার বন্ধ করে দিবে এবং পরবর্তীতে ডায়রিয়ার সমস্যাটা খুবই কমন। আবার বললাম তো, বিভিন্ন সময় অনেকে দেখা যায় কি যে বাসায় রাতে খাওয়ার পর যে খাবারটা থেকে যায়, সকালে ওই খাবারটাই হচ্ছে বিড়ালকে খেতে দেয়। তো এরকম ধরনের পচা বাসি খাবার অনেক সময় হচ্ছে যদি ওরা কোনো কারণে আপনিই দেন বা ওরা নিজের থেকেই খেয়ে ফেলে, তখন সাধারণত এটার থেকে একটা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ফুড পয়জনিং এর জন্য আলটিমেটলি ওই গ্যাস্ট্রিক বা ওই পেটের সমস্যাটা তৈরি হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে খুবই কমন। এবং এছাড়াও আপনি দেখবেন কি যে বিড়ালের ক্ষেত্রে ফ্যালাইন প্যানলিকোপেনিয়া, যেটাকে আমরা বলি ফ্লু, এটাও হইলেও অনেক সময় দেখা যায়। আমার কাছে এরকম বেশ কয়েকটা পেশেন্ট আসছিল যাদেরকে কিনা এরকম প্রথম অবস্থায় সাদা ফেনাযুক্ত বমি ছিল, এবং পরবর্তীতে গিয়ে এই সাদা ফেনাযুক্ত বমি পুরাটা হলুদ কালার বমি প্লাস হচ্ছে ফ্লুর দিকে কনভার্ট হয়ে গেছে। এই জন্য সবসময় শুধু এটা আমরা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইলনেস বা হচ্ছে কৃমির সমস্যা এই ব্যাপারগুলোর দিকেই চিন্তা করি ভেটরা, এরকম না। এটা কিন্তু অন্যান্য দিকেও আস্তে আস্তে কি করতে পারে, মুভ করতে পারে ব্যাপারটা। এই জন্য হচ্ছে প্রথম থেকে আপনি একবার ফ্লুর টেস্টটা করে নেবেন যে হ্যাঁ আদৌ ওর এটা কি ফ্লুর দিকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। বিশেষ করে যেসব বিড়ালের ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয় না, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা হওয়ার মানে অনেক বেশি চান্স থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু মিল্ক টাইপের কারণ থাকতে পারে, যেমন পেনক্রিয়াসে কোনো সমস্যা থাকলে, আবার সাদা কালারের বমি কৃমির জন্য আলটিমেটলি হইতে পারে, বা পেটে কোনো আলটিমেটলি অ্যামিওবিক টাইপের কোনো প্রোটোজোয়া থাকলে তখন সাধারণত দেখা যায় ইন্টারনাল প্যারাসাইট এরকম ধরনের থাকলে এই পাতলা পায়খানা, পেট ফাঁপা, বমি, তারপরে হচ্ছে একটু ওজন কমে যাওয়া, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করা, এ ধরনের সমস্যাগুলো অনেক সময় হচ্ছে আপনারা ফেস করে থাকেন।
আবার আমার কাছে একদম আমার ছাত্র জীবনে এরকম একটা পেশেন্ট আমি পেয়েছিলাম যে প্রথম দিকে ও হচ্ছে ওর বডির এই পশম চাটতে চাটতে এত বেশি পরিমাণে ওর পেটে পশম গেছে যে এগুলা হেয়ার বল শক্ত হয়ে ওর ওই অন্য নালীটাকে পুরোটা ব্লক করে ফেলছে। এবং তখন ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল। কোনো কারণেই কোনো রোগ ডায়াগনোসিস করা যাচ্ছে না। পরবর্তীতে গিয়ে এই সমস্যাটাকে বা হেয়ার বল এটা পুরো সার্জারির মাধ্যমে আমরা যখন করছি তখন পেটের মধ্যে এই হেয়ার বলের ব্যাপারটাকে আমরা দেখতে পাইছি। এটা ধরেন যে হেয়ার বল হইতে পারে, বা এটা ছোট বাচ্চাদের যে বাসায় খেলনা থাকে ওই খেলনা ও গিলে ফেলতে পারে, সুতা গিলে থাকতে পারে। সুতার একটা পেশেন্ট আমার লাইফে আমি পাইছি এটা অপারেশন করার পরে। এটা দেখা গেছে এরকম ধরনের। তারপরে ছোট হাড়, এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, এখন তো আর সব মনে আসতেছে না। এগুলো এরকম আলাদা আলাদা ধরনের বিভিন্ন জিনিস যদি গিলে ফেলে তখনও দেখা যায় যে খাওয়া দাওয়ার ইয়েটা বন্ধ করে দেয়। এখন কথা হচ্ছে যে আপনার আসলে করণীয় কি। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি বারবার অল্প অল্প পরিমাণে ওকে ওটস স্যালাইন খেতে দেন। খুব বেশি পরিমাণে জোর জবরদস্তি করার দরকার নাই। ও যতটুকু নিজের থেকে খায়, মানে ওকে একটু হাইড্রেট রাখার চেষ্টা করেন। খাবার হিসেবে আপনি ওকে একটু তরল জাতীয় খাবারগুলো বেশি খাওয়াইতে পারেন, যেমন ভেজা ভেজা জাতীয়, বয়েলড চিকেন, বয়েলড ফিশ, তারপরে হচ্ছে ওয়েট ফুড যেগুলো থাকে এই ধরনের খাবারগুলো আপনি এই টাইমে দিলে ও হচ্ছে একটু এক্সট্রা টাইপের শক্তিটা পাবে। নর্মাল পানি না দিয়ে ওকে হচ্ছে একটু সিভিট গোলানো পানি, বা হচ্ছে ওর পানির ভিতরে একটু আদার রস অল্প পরিমাণে অ্যাড করে দিতে পারেন। ওকে একটা স্ট্রেস ফ্রি কন্ডিশনে রাখতে পারেন। ও ঠিক কি পরিমাণ বমি করতেছে, বমিটা প্রথম কখন শুরু হয়েছে, বমির কালারটা কি, আস্তে আস্তে কি এটা পাতলা পায়খানার দিকে রূপ নিচ্ছে কিনা, এবং পটির সাথে এই রক্ত আসতেছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে একটু খেয়াল রাখেন। আর ইন দ্য মিড টাইম ও কয়বার প্রস্রাব করছে এই ব্যাপারটা হচ্ছে আপনি একটু দেখেন। দেখে তারপরে হচ্ছে আপনি একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলেন। রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তারপরে ওনার পরামর্শে উনি যেভাবে বলে দেয় মেডিসিনগুলো কন্টিনিউ করার কথা, ওইভাবে হচ্ছে আপনি মেডিসিনগুলো কন্টিনিউ করেন প্রপার ডোজে। কখনোই এক্ষেত্রে আলটিমেটলি আপনি না জেনে ইমিস্টেড বমির ঔষধ বা ডায়রিয়ার ওষুধ নিজের পছন্দ মতো দিতে যাবেন না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে কমপ্লিকেশনটা আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। আবার অনেকে তো করে কি সাদা কালার বমিটা দেখে কৃমির ওষুধ দিয়ে দেয়, এটাও কখনো হচ্ছে করা যাবে না। এই ধরনের কাজগুলো করলেই বরঞ্চ আপনি আরো বেশি সাফারার হবেন, মানে সিচুয়েশনটা আগে যতটা কমপ্লিকেটেড ছিল এর পরবর্তীতে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এবং তখন দেখবেন যে রেজিস্টার্ড ভেটের কাছে নিলেও বাঁচার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে। এই জন্য প্রথম অবস্থাতেই আপনি হচ্ছে আগে একটু দেখেন, 12 ঘন্টা পর্যন্ত বাসায় অপেক্ষা করেন। ওর কি কি ধরনের শারীরিক কন্ডিশন, কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল করে তারপর রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে ওইভাবে হচ্ছে প্রপারলি আপনি মেডিসিনগুলোকে একদম শুরুর থেকেই কন্টিনিউ করবেন। দেখবেন যে ও খুব দ্রুতই হচ্ছে সুস্থ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে সুস্থ হওয়ার চান্স অনেকাংশেই হচ্ছে বেড়ে যায় ওই নিজে নিজে ওষুধ দেওয়ার চেয়ে। তো এভাবেই হচ্ছে আপনারা করবেন। ধন্যবাদ সবাইকে।